টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। মেইনলি আমরা ফিশিং যখন আমরা করতে যাই, আমরা তো চাই যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ মাছ ধরতে চাই, ঠিক আছে, কিন্তু সেখানে আবার সাস্টেনেবিলিটিও আমাকে কনসিডার করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বেস্ট সলিউশন হচ্ছে ম্যাক্সিমাম সাস্টেনেবিলিটি। মানে আমি একটা নির্দিষ্ট ওয়াটার বডির অতটুকু পর্যন্ত আমি মাছ ধরতে পারবো, যতটুকু ধরার পরে সেটা যতটুকু ধরার ধরার পরে আমি যদি এর বেশি ধরি তাহলে সেখানকার পপুলেশনের জন্য সেখানকার ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর। সেটা জেনে যখন আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ফিশ ধরবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। আর সেটাকে বিভিন্নভাবে সেইটাকে এই ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড কে বিভিন্ন দুইটা মেথডে দুইটা মেথডের সলিউশন করার জন্য টেকনিক ইউজ করা হয়, যেমন এমপিরিক্যাল মেথড আর অ্যানালাইটিক্যাল মেথড। মেইনলি অ্যানালাইটিক্যাল মেথডটা ইউজ করা হয়, এমপিরিক্যাল মেথডটা অত কাজের না। সেখানে বিভিন্ন ধরনের ক্রিটিসিজম আছে, যে কারণে এমপিরিক্যাল মেথডে বলতেছে যে নাম্বার এন্ড সাইজ অফ ফিশিং গিয়ার এন্ড ক্রাফট ইউজ, মানে কতটা এবং কি ধরনের ফিশিং গিয়ার ইউজ করবো এবং কত সময় ফিশিং গিয়ারটা রাখবে। যেমন মাছ ধরো জালটা অপারেট করার পর জালটা কতক্ষণ সময় পর্যন্ত রাখবে, কতক্ষণ সময় পর্যন্ত রাখলে তার ম্যাক্সিমাম ইল্ড পাওয়া যাবে, সেটা কনসিডার করা হয়। সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হইতে পারে, কারণ সেটা তো আমি তো এক্সাক্ট কন্ডিশনটা আমি জানি না, তো কতক্ষণ জালটা রাখা লাগবে এক্সাক্ট কন্ডিশন। সেখানে এই মেথডে যে ম্যাক্সিমাম যে সাস্টেনেবল ইল্ড সেটা বার করা একটু ডিফিকাল্ট। এই জন্য নর্মালি আমরা অ্যানালাইটিক্যাল যে মেথড সেটা আমরা অ্যাপ্লাই করি। যেমন এখানে যেমন তোমাদের দেখো ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড সম্পর্কে একটা ডেফিনিশন দেওয়া আছে, যেমন maximum sustainable is such an amount of fish stock which are captured from a certain water body without depleting or hampering the actual stock. That means আমি একটা নির্দিষ্ট ফিশ স্টক থেকে আমি সে পরিমাণ মাছ ধরবো যতটুকু ধরলে আমার ওই স্টকের কোনো ক্ষতি হবে না, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। এটা আর এটাকে অ্যাড্রেস করার জন্যই মূলত এমপিরিক্যাল আর অ্যানালাইটিক্যাল মেথড ইউজ করা। অ্যানালাইটিক্যাল মেথডে একটু অনেকটা প্রবলেম আছে, সে কারণে মেইনলি এমপিরিক্যাল মেথডে অনেকটা প্রবলেম আছে, কারণ অ্যাকচুয়াল নাম্বার অফ ফিশিং গিয়ার, তারপরে টাইম স্পেন্ড, এগুলো অনেক কিছু বিষয় আছে যেগুলো কনফিউজিং। এই জন্য এটা থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথডটা। তো অ্যানালাইটিক্যাল মেথডটা টোটাল যে ইকোসিস্টেমটা, যে ফিশ স্টকটা সেটা নিয়ে কাজ করে। দিস মেথড ইনভেস্টিগেট দ্য কজ অফ চেঞ্জ ইন পপুলেশন সাইজ এন্ড এজ। মানে কোন একটা ফিশ পপুলেশন হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার অফ ফিশ একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করবে, সেটাকে বলা হয় ফিশ পপুলেশন। একটা নির্দিষ্ট পপুলেশন, ধরো একই প্রজাতির কিছু মাছ এক জায়গায় বসবাস করবে, এক জায়গায় বসবাস করতেছে, অথবা তারা কিছু ইন্টার রিলেটেড ফিশ স্পেসিস এক জায়গায় একটা নির্দিষ্ট এরিয়াতে সেট অফ ইন্ডিভিজুয়াল লিভ ইন এ সার্টেন এরিয়া, এটা হচ্ছে একটা পপুলেশন। হ্যাঁ, তো সেই পপুলেশন গুলার যে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের সাইজ কেন, মানে সাইজ গুলা যেমন পপুলেশন ছোট হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে এগুলা, তারপরে এইল্ড যে প্রোডাকশন সেটা চেঞ্জ হচ্ছে কিনা সেটাকে তারা ইনভেস্টিগেট করে। এই ইনভেস্টিগেট করার সময় তারা আরো দেখে মর্টালিটিটা কি, এই যে মাছ মারা যাচ্ছে, মর্টালিটি মিনস মানে মারা যাওয়া। হ্যাঁ, এই যে ফিশ মর্টালিটি হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, সেটা কি প্রিডেশনের ফলে হচ্ছে? প্রিডেশন মানে কি? প্রিডেশন মানে কি? প্রিডেশন শিকার করা, তাই না? মানে ছোট মাছ বড় মাছকে কি বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তাই না? তারপরে এছাড়াও তো আরো অন্য ধরনের প্রিডেশন আছে। দেন ডিজিজে মারা যেতে পারে। দেন স্যালাইনিটি, স্যালাইনিটি যখন অনেক বেড়ে যায় তখন মাছ মারা যেতে পারে, কারণ মাছ যেহেতু অনেক সেন্সিটিভ, বিশেষ করে যদি ফ্রেশ ওয়াটার ফিশ স্পেসিস তুমি কালচার করছো, সেখানে যদি হঠাৎ করে ধরো স্যালাইন ওয়াটার ঢুকে যায় সেক্ষেত্রে মাছ মারা যাবে। দেন ক্রিটিসিজম অফ, আর এই অ্যানালাইটিক্যাল মেথডটা মূলত ক্রিটিসাইজ করে এমপিরিক্যাল মেথডকে। তোমরা এই বিষয়গুলা তোমরা যখন আরো
ফাইনাল ইয়ারে উঠবা, তোমাদের একটা সাবজেক্ট আছে ফিশ পপুলেশন ডিনামিক্স, ওখানে এগুলো আরো ডিটেলস পড়বা। এখানে জাস্ট আমি গত বছর এটা পড়াইনি, এবছর জাস্ট একটা দুইটা স্লাইডে আমি একটু জাস্ট, যেহেতু এটা ফিশিং টেকনোলজির সাথে একটু রিলেটেড, এই জন্য একটু পড়িয়ে দিচ্ছি। এটা তোমরা পড়বা ম্যানেজমেন্টে, হ্যাঁ। ফিশ পপুলেশন ডিনামিক্স একটা সাবজেক্ট আছে, সেটা তোমরা ফাইনাল ইয়ারে 4-1 এ পড়বা এটা, হ্যাঁ। অতএব তোমরা এটা, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে জাস্ট অল্প কিছু জানলেই হবে এই বিষয়টা। স্যার, হ্যাঁ বলো। স্যার এমপিরিক্যাল মেথডটা অ্যানালাইটিক্যাল মেথডের থেকে মানে অনুপযোগী কেন স্যার, এটা আরেকবার বলবেন? এমপিরিক্যালটা মানে ওকে, কেন ভালো না? সেটা হইছে আমাদের যে আমরা এম্পিরিক্যাল মেথডটাতে নর্মালি আমরা চিন্তা করি যে কতটুকু ফিশিং এফোর্ট দিয়ে আমি কতটা মাছ পাবো, সেটাকে কাউন্ট করেছে এম্পিরিক্যাল মেথড। ধরো আমি জাল কতবার অপারেট করলে আমি কতটুকু প্রোডাকশন পাবো, এটা হচ্ছে এম্পিরিক্যাল মেথড। সেখানে সেখানে মাছের যে ডিজিজ অথবা প্রিডেশন অথবা অন্যান্য যে ফ্যাক্টর গুলো, সেগুলো নিয়ে কোনো আলোচনা করে না। কারণ হচ্ছে মাছ তো তোমার ধরো এনভায়রনমেন্টাল কারণেও মারা যেতে পারে, হ্যাঁ। ধরো ডিজিজ হয়েও মারা যেতে পারে, তারপর প্রিডেশনের হয়েও মারা যেতে পারে, তারপরে মাছের গ্রোথ কম হইতে পারে, অথবা অ্যাকোয়াটিক পলিউশনের কারণে। কিন্তু এই বিষয়গুলা এম্পিরিক্যাল মেথডে আসেনি। এখানে শুধু কনসিডার করতেছে যে আমি কতবার জাল নিক্ষেপ করলে কতটুকু মাছ আসবে, সেটা শুধু কাউন্ট করা হয়। এই জন্য এম্পিরিক্যাল মেথডটাকে যুগোপযোগী করা হয়, মানে এটাকে ক্রিটিসাইজ করা হয়, কারণ জি বিভিন্ন স্যার। লিমিটেশন আছে এই জন্য। স্যার এটা বেস্ট মানে ইনভেস্টিগেটর না, ওই অ্যানালাইটিক্যালের মতন। হুম 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 স্যার মানে স্যার এমপিরিক্যালটা হচ্ছে ইনভেস্টিগেটর না, অ্যানালাইটিক্যালের মতন। হ্যাঁ, যে এম্পিরিক্যাল মেথডটা হচ্ছে জাস্ট একটা সুপারফিশিয়াল একটা মেথড আর কি। ধরো জাস্ট আমি কতবার জাল নিক্ষেপ করে কতটুকু মাছ পেলাম, এটা সেখানে ওই আলাদা ভাবে ইন ডেপথ কোনো ইনভেস্টিগেশন করা হয় না, বুঝছো? জি স্যার। ওকে, তারপরে আমাদের এখানে যে আমাদের অ্যানালাইটিক্যাল মেথডে কিছু কিছু বিষয় আমাদেরকে ডিটারমাইন করতে পারে, যেমন রিক্রুটমেন্ট একটা বিষয় আসে। রিক্রুটমেন্ট মানে হচ্ছে কি, আমরা রিক্রুটমেন্ট বলতে কি বুঝি নর্মালি? না, স্যার সংগ্রহ করা, সংগ্রহ। রিক্রুটমেন্ট মানে কি, এই যে নিয়োগ দেওয়া, চাকরি দেওয়া, রিক্রুট করা বলা হয় না? জি স্যার। এটা হচ্ছে শাব্দিক অর্থ, কিন্তু ইকোলজি ইকোসিস্টেম সায়েন্সে রিক্রুটমেন্ট মানে হয়েছে কিছু নতুন ইন্ডিভিজুয়াল পপুলেশনে ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, নতুন ইন্ডিভিজুয়াল পপুলেশনে ইন্ট্রোডিউস করা। সেটা কিভাবে হইতে পারে? যেমন মা মাছ যখন বাচ্চা দিবে, সেটা রিক্রুটমেন্ট হবে। ধরো সে তাদের নতুন প্রজন্ম আসবে তাদের পপুলেশনে, সেটা রিক্রুটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফিশ পপুলেশনের ক্ষেত্রে। তোমরা এগুলা যখন ওই সাবজেক্টে যাবা, সেখানে আরো এখানে ডিটেলস পাবা। জাস্ট আমি শুধু এখানে বলতেছি রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট মানে হচ্ছে মাছ, যদি বাংলায় বলি, খাঁটি বাংলায়, সেটা হচ্ছে মাছ ডিম থেকে বাচ্চা দিবে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট, বুঝছো? একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে। স্যার রিক্রুটমেন্ট মানে সংগ্রহ করা না স্যার? রিক্রুটমেন্ট মানে স্যার সংগ্রহ করা না স্যার? না না, সংগ্রহ করা না তো, রিক্রুটমেন্ট তো সংগ্রহ করা না। আচ্ছা, রিক্রুট আমরা নর্মালি আমরা রিক্রুট করি, যে বলা হয় না রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট মানে হচ্ছে স্যার কি, যোগ দেওয়া বুঝায় না। যোগদান করা, চাকরি দেওয়া, তাই না? মানে এটা দিয়ে বুঝছে যে একটা নতুন একটা জায়গায় কিছু নতুন ইন্ডিভিজুয়ালকে ইন্ট্রোডিউস করা, মানে সেখানে তাকে জায়গা করে দেওয়া, তাই তো? এখানে যদি আমি বলি, the number of single year group entering the exploitable phase of stock in a given period of growth of smaller individual, মানে হচ্ছে এটা যদি আরো এখানে ভাষায় বলি, যে একটা নির্দিষ্ট সিঙ্গেল গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল তারা এক্সপ্লয়েটেবল ফেজে চলে আসাটাকে, সেটাকে বলা হয় এক্সপ্লয়েটেবল ফেজ। মানে হচ্ছে সেটা হারভেস্টের
সময় চলে আসা, মানে সে টেবিল সাইজ মানে মাছের একটা মানে মাছ ধরার উপযোগী সাইজে আসা, সেটা হইতে পারে। তারপর বলতেছে গ্রোথ, মানে গ্রোথ মানে হচ্ছে মাছের গ্রোথ বাড়বে, গ্রোথ ইন সাইজ অথবা গ্রোথ কমতেও পারে। এটা গ্রোথটা নরমালি আমরা ডিটারমাইন করি লেংথ এবং ওয়েট কাউন্ট করে, ঠিক আছে। আর ফিশ গ্রোথ নরমালি এস শেপ হয়, সেটা তোমরা কেন হয় সেটা সেখানে ডিটেলস পাবা, এখানে আমি পড়াচ্ছি না। এখানে জাস্ট শুধু এই তিনটা পয়েন্ট, শুধু পয়েন্ট পড়ানোর কারণ হয়েছে তিনটা ইকুয়েশন আছে, ইকুয়েশন তিনটা বোঝার জন্য। তারপরে হচ্ছে ন্যাচারাল মর্টালিটি, ন্যাচারাল মর্টালিটি নরমালি হয় প্রিডেশন, ডিজিজ, স্যালাইনিটির জন্য। আর ফিশিং মর্টালিটি মানে হচ্ছে মাছ ফিশিং করে করার ফলে মাছের যে মর্টালিটি হয়, মানে ফিশিং করে ধরে একটা ইন্ডিভিজুয়াল একটা পপুলেশন থেকে ফিশিং করা মানে হয়েছে যে সে মাছটা সেই জায়গা থেকে হারিয়ে যাওয়া, তাই না? এটা এই জন্য ফিশিং মর্টালিটি। আবার অনেক সময় মাছ মারা যায়, তাই না? স্যার আপনার মিউট হয়ে গেছে। আচ্ছা তোমরা জি স্যার। ওকে, জি স্যার। তাহলে জি ওকে, স্যার, শোনা যায় স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখানে এখানে একটা ইকুয়েশন যেটা আমরা বলেছিলাম ওভারফিশিং, ওভারফিশিং কখন হবে এই ইকুয়েশনের মাধ্যমে বোঝা যাবে। যখন রিক্রুটমেন্ট প্লাস গ্রোথ থেকে, রিক্রুটমেন্ট এবং গ্রোথ হওয়ার পরে মাছ থেকে যদি মর্টালিটি বাদ দেওয়া হয়, মর্টালিটি বাদ দেওয়ার পরে যদি ফিশিং মর্টালিটি ফিশিং মর্টালিটি ফিশিং মর্টালিটি বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সেখানে ওভার ফিশিং হয়েছে। এই তিনটা ইকুয়েশন দিয়ে বোঝা যাচ্ছে। স্যার MOS এর ফুল স্যার এফটা কি স্যার? কোনটা? স্যার কি বলছিলেন? স্যার এফটা কি এখানে? এফ হইছে ফিশিং মর্টালিটি, ফিশিং। আর স্যার এমটা? এম হইছে মর্টালিটি, এম হইছে ন্যাচারাল মর্টালিটি। এই যে কিছুক্ষণ আগে স্যার একটা টোটাল ইকুয়েশনটা স্যার বুঝি নাই স্যার। এই যে দেখো, এই যে এখানে যে ইয়াগুলো আছে এটারই এটার পরে যেমন এই রিক্রুটমেন্ট কে আর দ্বারা প্রকাশ করেছে, গ্রোথ কে জি দ্বারা প্রকাশ করেছে, ন্যাচারাল মর্টালিটি কে এম দ্বারা প্রকাশ করা হয়েছে, ফিশিং মর্টালিটি কে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন দেখো ওভার ফিশিং, আন্ডার ফিশিং, অপটিমাম ফিশিং। স্যার ফিশ মর্টালিটি রেট বেশি হলে সেটা ওভারফিশিং হবে? হ্যাঁ, ফিশিং মর্টালিটি যদি বেশি হয়, তুমি যদি মাছ বেশি ধরো দ্যাট মিনস তোমার
ফিশিং মর্টালিটি তোমার বেশি, ফিশিং মর্টালিটি বেশি হয়ে গেলে তাহলে সেটা ওভার ফিশিং হয়ে যাবে অবশ্যই। তোমার গ্রোথ রিক্রুটমেন্টের চাইতে যদি মাছ ধরা পড়ে বেশি, তাহলে তো তোমার সে মাছ ধরে ফেলে বেশি, তার মানে হচ্ছে তোমার সেখানে ওভার ফিশিং। আর আন্ডার ফিশিং হচ্ছে যদি গ্রোথ রিক্রুটমেন্ট গ্রোথ এবং মর্টালিটি ন্যাচারাল মর্টালিটি বাদ দেওয়ার যদি তোমার ফিশিং বাদ দেওয়ার পর যদি তোমার সেগুলো বেশি হয়, ফিশিং মর্টালিটি চাইতে বেশি হয়, দ্যাট মিনস এখানে আন্ডার ফিশিং, মানে এখানে ফিশিং ওই পরিমাণ হয় না, ঠিক আছে। আর অপটিমাম ফিশিং মানে হচ্ছে এই যে এগুলা সমান সমান, যদি ধরো তোমার যতটুকু মাছ আছে আবার তুমি ফিশিং অতটুকু করছো, দ্যাট মিনস তোমার মাছ ধরার পরও তোমার ইকোসিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে অপটিমাম ফিশিং। স্যার ফিশিং মর্টালিটি দিয়ে মাছের ডেথ রেট বোঝাচ্ছে না, মাছ ধরা বোঝাচ্ছে? ধরা বোঝাচ্ছে, মানে ফিশিং মর্টালিটি মানে হচ্ছে কি, মাছটা ধরলে তো আসলে আলটিমেটলি তো মাছটা মারা যায়, তাই না? জি স্যার। সেটা তো আমি তো আর আমি যখন এখানে ফিশিং করতে সেখানে তো আমি আর মাছ ধরে তো আমি আর ছাড়তেছি না, অথবা ছাড়তে দেখা যাচ্ছে মাছ ধরার পর মাছ খুব সেন্সিটিভ, দেখা যাচ্ছে ধরার পর একটা নির্দিষ্ট সময় পর তো মাছ মারা যাচ্ছে। এই জন্য ফিশিং মর্টালিটি বলা হচ্ছে, আর এন দ্বারা ন্যাচারাল মর্টালিটি বোঝানো হয়েছে। স্যার এই তিনটার মধ্যে কি স্যার অপটিমাম ফিশিংটা ভালো হবে সব থেকে? অপটিমাম ফিশিং ভালো হবে অবশ্যই, যেমন ওভার ফিশিং ও ভালো না, আবার আন্ডার ফিশিং ও ভালো না। আন্ডার ফিশিং যদি হয় দ্যাট মিনস তুমি তোমার রিসোর্সের ইউজ করছো না, আলটিমেটলি তুমি যখন ফিশিং করবে না আলটিমেটলি সেখানে কিন্তু তোমার ন্যাচারাল মর্টালিটি বেড়ে যাবে, ন্যাচারাল মর্টালিটি বেড়ে গিয়ে নেচার সেটাকে আবার মিনিমাইজ করে নিবে, ঠিক আছে। তোমার 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 লস যেটা তুমি তুমি তোমার রিসোর্সকে তুমি ইউজ করতে পারলা না, সেটা হচ্ছে তোমার লস। কিন্তু নেচারে তখন প্রোডাকশন বাড়বে, তখন দেখেছে নেচারে যখন প্রোডাকশন বেড়ে যাবে তখন অন্যান্য ইকোসিস্টেমেরও ক্ষতি হবে, আর নেচার নিজে আবার মিনিমাইজও করে নিবে, অনেক সময় করে নেয় অনেক সময় করে নেয় না, তাই না? স্যার ওভার ফিশিং এ তো আমি মাছ বেশি পাচ্ছি, তাহলে ভালো না কেন? ওভার ফিশিং এ যখন তুমি মাছ বেশি ধরে ফেলবা, দ্যাট মিনস তোমার ইকোসিস্টেমের জন্য তখন এটা তোমার, যদি মাছ বেশি ধরে ফেলো, তোমার তোমার রিক্রুটমেন্ট গ্রোথের তুলনায় যদি তোমার মাছ ধরা পড়ে বেশি, একসময় তো তোমার ওই ইকোসিস্টেমে আর মাছ থাকবে না, তখন তো আলটিমেটলি তোমার ওই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে, তখন তো তুমি আমরা যে সাস্টেনেবল ফিশিং এর কথা বলতেছি তখন তো এই সাস্টেনেবল ফিশিং আর থাকছে না। ও আচ্ছা, বুঝেছি। ওকে, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। দেখো একটা নির্দিষ্ট নাম্বার অফ ফিশিং ইফোর্ট ইউজ করে যে পরিমাণ এভারেজ ম্যাক্সিমাম নাম্বার অফ যে ফিশটা পাওয়া যায় সেটাকে ম্যাক্সিমাম সাস্টেনেবল, এবং ওই ফিশিং এর পরে ওই ম্যাক্সিমাম নাম্বার অফ ফিশিং এর পরে যতই তুমি ফিশিং ইফোর্ট বাড়ানো কেন, ওই একটা নির্দিষ্ট সময় পরে তোমার আর মাছ ওই পরিমাণ আগের মানে মাছের পরিমাণ কমতে থাকবে তুমি ফিশিং এফোর্ট বাড়ানোর পরেও। যেমন এই ছবিতে দেখো দেখো এই যে ফিশিং এফোর্ট বাড়ছে, ফিশিং নিচের ইয়াতে দেখো ফিশিং এফোর্ট, আর হচ্ছে উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ এভারেজ ক্যাচ। দেখো ফিশিং এফোর্ট হচ্ছে একটা সময় গিয়ে সে এখানে পিকে পৌঁছাইছে, পিকে পৌঁছানোর পরে আরো ফিশিং এফোর্ট বাড়ছে, বাট কিন্তু তার যে মাছের সংখ্যা মানে মাছ ধরা পড়তেছে কম। দ্যাট মিনস এই যে পিক সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। হ্যাঁ, কারণ এই পিকের পরে তুমি যতই ইফোর্ট বাড়াও না কেন তোমার মাছের পরিমাণ কমবে, কারণ তার ওই পপুলেশনে এর চাইতে বেশি মাছ ধরলে তখন সেটা মাছ প্রোডাকশন ডিক্রিজ হইতে থাকবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। আর সেটাকে যদি প্রকাশ করা হয় আর প্লাস জি, মানে রিক্রুটমেন্ট গ্রোথ ইকুয়াল টু ন্যাচারাল মর্টালিটি প্লাস ফিশিং মর্টালিটি, মানে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড হবে রিক্রুটমেন্ট প্লাস গ্রোথ ইকুয়াল টু মর্টালিটি, ন্যাচারাল মর্টালিটি প্লাস ফিশিং। এখানে ন্যাচারাল মর্টালিটি এবং ফিশিং মর্টালিটি সমান হবে রিক্রুটমেন্ট প্লাস গ্রোথ। বুঝছো? তোমরা এই সম্পর্কে আরো ডিটেলস, এগুলো এক একটা চ্যাপ্টার, হ্যাঁ তোমরা ডিটেলস তোমাদের ওই যে তোমরা যখন ফাইনাল ইয়ার উঠবা তখন ডিটেলস এগুলো আরো পড়ানো হবে। এখানে যা শুধু তোমাদের বিষয় হচ্ছে ওভার ফিশিংটা কি, আন্ডার ফিশিংটা কি, এই দুইটা জিনিস তুমি যাতে বুঝো, আর ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ডের ডেফিনেশনটা শুধু বুঝলেই হবে। ঠিক আছে?
ওকে স্যার ওকে তাহলে ন্যাচারাল মর্টালিটিটা হচ্ছে মানে ন্যাচারালি ভাবে মারা যাবে, আর ফিশিং মর্টালিটি মানে মাছ ধরার কারণে মারা যাবে। হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, আমাদের নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব। নেক্সট চ্যাপ্টার যেটা তোমাদের চ্যাপ্টার সেকেন্ড, তোমাদের স্যার পড়িয়েছে ফিশিং গিয়ার পড়িয়েছে তাই না? এখানে আমরা পড়বো এই যে ফিশিং গিয়ার গুলা, সেগুলা কি ধরনের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়, কি ধরনের ম্যাটেরিয়াল দ্বারা এই যে ফিশিং গিয়ার গুলা তৈরি হয়, বিশেষ করে ফিশিং নেট গুলা। হ্যাঁ, ফিশিং নেট গুলা কি ধরনের, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি হয়, যেমন অর্গানিক ম্যাটেরিয়াল আছে, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, যেমন অর্গানিক বলতে ফাইবার, ন্যাচারাল ফাইবার, সেগুলা সিনথেটিক ফাইবার, উড, ব্যাম্বু, এগুলা দ্বারা হইতে পারে। তারপরে বলতেছে মেটালিক ম্যাটেরিয়াল দিয়ে হইতে পারে, যেমন আয়রন, লেড, কপার, ব্রাশ। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের, যেমন আয়রন দ্বারা ফিশিং হুক, আয়রন ফ্লোট, হুক, সিঙ্কার, এগুলো তৈরি করা হয়। তারপর নন মেটালিক ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, কংক্রিট, গ্লাস, স্টোন, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। যখন আমরা জাল তৈরি করা হয়, জালের মধ্যে দেখবা, জালের মধ্যে এই দেখছো, জালের মধ্যে নিচে দিয়া ছোট ছোট করে লোহার ঝুলানো থাকে, জি আমরা স্যার, দেখি, জি স্যার। জি স্যার। সেটাকে বলা হয় সিঙ্কার। হ্যাঁ, সিঙ্কার সেটা জালটাকে মানে ডুবাতে সাহায্য করে। ঠিক আছে। তারপরে আরেকটা আছে উপরে দেখবে দেখবে ফ্লোট। কাঠের দেওয়া থাকে, সেটাকে বলা হয় ফ্লোট। সেটা করে কি জালটাকে ভাসতে সাহায্য ভাষায় করে, ভাসায় রাখে। হ্যাঁ, এরকম আরো বিভিন্ন ধরনের জিনিস, ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় কোন একটা জাল অপারেটের ক্ষেত্রে। সেই যে ম্যাটেরিয়াল গুলা ইউজ করা হয়, আমরা মূলত এই চ্যাপ্টারে এগুলা পড়বো। তো বিভিন্ন ধরনের ফাইবার ইউজ করা হয়, আমরা জানি ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবারের মধ্যে দুই ধরনের ফাইবার আছে, ভেজিটেবল ফাইবার, অ্যানিমাল ফাইবার। ভেজিটেবল ফাইবার যেমন সিড, বিভিন্ন কটনের সিড। অ্যানিমাল ফাইবার মধ্যে সিল্ক ফাইবার, হ্যাঁ, সিল্কের, অ্যানিমালের সিল্ক, উল, হেয়ার, এগুলো ইউজ করা হয়। তারপরে ম্যান মেড সিনথেটিক ফাইবারও ইউজ করা হয়, যেমন নাইলন, এগুলোই বেশি ইউজ করা হয়। কারণ ন্যাচারাল যে ফাইবার সেগুলা যদিও ইকো ফ্রেন্ডলি, বাট ওই যে কস্ট ইফেক্টিভ না, কারণ এগুলা পচে যায়, পচে গিয়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সিনথেটিক ফাইবার হিসেবে আমাদের ম্যাক্সিমাম জালগুলাতে ইউজ করা হয়, যেমন নাইলন, সেটাই বেশিরভাগ ইউজ হয়। এছাড়াও বিভিন্ন ধরনের টেট্রন ইউজ হয়, পলিভিনাইল অ্যালকোহল ইউজ হয়, বাট মেইনলি নাইলনটাই বেস্ট এবং নাইলনটাই বেশি ইউজ হয়। তো নাইলনটা কেন আইডিয়াল ফিশিং পয়েন্ট, সেটা তোমাদের একটা ব্যাখ্যা, যেমন কারণ নাইলনটাতে সহজে তোমার কেমিক্যাল, অয়েল, সেগুলো ইনসেক্ট, ব্যাকটেরিয়া, এগুলা অ্যাটাক করলেও সেই নাইলন সেগুলার এগেনস্টে টিকে থাকতে পারে, এবং তাদের লংগেভিটি অনেক দিন। তারপরে স্ট্রেংথ, ভালো স্ট্রেংথ, টান দিলে ছিঁড়ে যায় না। তারপর ড্যামেজ রেসিস্ট্যান্ট, ড্যামেজ ধরো সহজে, যেমন সুতার যে ইয়াগুলা, সেগুলা কি পানিতে ভিজে থাকলে একসময় ছিঁড়ে যায়, এমন না। এরকম আরো বিভিন্ন কারণ তোমরা এখানে পড়ে নিও। এটা আমরা এখানে কিন্তু কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে তো বোঝানো তেমন কিছু নেই, তোমরা এখানে পড়লেই বুঝবা। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো পয়েন্ট না বুঝতে, মানে আমি শীটটা দিয়ে দিব, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা জাস্ট পয়েন্ট আউট করে রেখো, নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে। এবং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এই চ্যাপ্টারের মধ্যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। যেমন গত চ্যাপ্টারে আমরা যে কোশ্চেন গুলো পড়েছিলাম, ফিশিং প্রিন্সিপাল ইম্পর্টেন্ট, তারপরে ফিশ হারভেস্টিং, ফিশারিজ ম্যানেজমেন্টের সাথে কিভাবে জড়িত, রিলেট করে কিভাবে, সেটা ইম্পর্টেন্ট। তারপরে যে দুইটা ডেফিনিশন, যেমন ওভার ফিশিং, আন্ডার ফিশিং, ম্যাক্সিমাম সাস্টেনেবল, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। যেমন ওই চ্যাপ্টারে এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে। একটা জিনিস, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা ফিশিং কোন কোন ওয়াটার বডিতে করি? স্যার দুই রকম, ওপেন ওয়াটার বডি, ওপেন আর হচ্ছে ক্লোজ। আর হচ্ছে ফ্লোট। আচ্ছা, ওপেন এবং ক্লোজ, রাইট।
সেটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারের ক্ষেত্রে। ইনল্যান্ড ওয়াটারে দুইটা ওয়াটার বডি আছে, ওপেন এন্ড ক্লোজ ওয়াটার বডি। হ্যাঁ, আর কাছে সি ফিশিং মানে সমুদ্রে মাছ ধরা, সেটা আরেক ধরনের ফিশিং। ঠিক আছে, আমরা আমাদের যে বাংলাদেশের যে বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি ইনল্যান্ড ওয়াটার। এছাড়া কিন্তু বেশ পৃথিবীর সব জায়গাতেই সি, তাদের অত দেখেছে তারা নদী, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো নদী আর কোথাও এত নদী নেই, এবং তাদের মেইনলি তাদের ফিশিংটা তারা সিতে করে। ঠিক আছে, তো আমাদের ফিশিং মেইনলি মেরিন আর ফ্রেশ ওয়াটার ফিশিং, তাই না? ফ্রেশ ওয়াটার ফিশিং মূলত হচ্ছে ইনল্যান্ড ওয়াটার ফিশিং, আর ইনল্যান্ড ওয়াটার ফিশিং হচ্ছে টু টাইপস, ক্লোজড ওয়াটার বডি আর ওপেন ওয়াটার বডি। কোনটা ক্লোজড কোনটা ওপেন ওয়াটার বডি বলতে পারবা? ক্লোজড ওয়াটার বডি। পন্ড, অক্সবোলেক বলে এগুলা হচ্ছে ক্লোজ, স্যার মধ্যে বাকি pond আর নদী ওপেন হচ্ছে রিভার, লেক, ক্লোজ। ওকে, বিল। দ্যাট মিন্স ক্লোজ মানে হচ্ছে যেটা মাটি দ্বারা চতুর্দিকে বেষ্টিত, যার নির্দিষ্ট একটা মালিকানা আছে, তাই না? ধরো আমার পুকুর আমার, সেটা আমার অবশ্যই আমার নির্দিষ্ট মালিকানা, তাই না? তারপর খাল, ছোট ছোট খাল, তারপর অক্সবোলেক বলতে হয়েছে কি, ওই যে অনেক সময় দেখবা এই যে আমাদের বিশেষ করে ট্রেন রাস্তা যেদিক দিয়ে গেছে, অনেক সময় ট্রেন রাস্তাটা করার সময় এই যে ছোট ছোট গর্ত করা হয়, গর্ত করে মাটি তোলা, এই যে ন্যাচারাল যে ডিপ্রেশন, যে ওয়াটার ন্যাচারাল যে ডিপ্রেশন, সেই জায়গায় পানি জমে তারপর মাছ সেখানে জন্মায়, সেখানে মাছ হয়, সেটাই এক ধরনের অক্সবোলেক বলা হয়। গোড়ার খুরার মতো দেখতে, এই জন্য বলা হয় অক্সবোলেক। আর ওপেন ওয়াটার মানে হচ্ছে সেটা হচ্ছে তার নির্দিষ্ট কোনো মালিকানা নেই, যেমন নদীর মালিক কে? হ্যাঁ, স্যার দেশ, বিভিন্ন দেশ, গভর্নমেন্টের, যেমন বাংলাদেশের সম্পদ, এটা বাংলাদেশের সম্পদ, এটা সবারই সম্পদ, যেমন তোমার সম্পদ, যেমন আমার সম্পদ, যেমন তোমার বন্ধু বান্ধব সবার সম্পদ, দ্যাট মিন্স বাংলাদেশের সম্পদ। ওপেন ওয়াটার বডি, এটা নির্দিষ্ট কোনো মালিকানা নেই। ঠিক আছে, মানে গভর্নমেন্ট। ওপেন ওয়াটার বডিতে ওয়াটারটা তো স্থির থাকে, আর মানে ওপেন ওয়াটার বডিতে সেটা প্রবাহিত হয় বা স্থির থাকে না, আর ক্লোজ ওয়াটার বডিতে তো ওয়াটার হ্যাঁ, তোমার ওইটাও তো আছেই, সেটা হচ্ছে ল্যান্টিক হ্যাবিটেট, লটিক হ্যাবিটেট, এগুলা তোমরা আবার ডিটেলস আরো পাবা। তোমরা কি ল্যান্টিক লটিক পড়েছো? জি স্যার। হ্যাঁ, যেখানে ল্যান্টিক লটিকের মধ্যে কি, ল্যান্টিক কোনটা যেটা কারেন্ট আছে, ল্যান্টিক হচ্ছে ক্লোজ, না তাই না? স্যার, স্থিরটা আছে স্থির ল্যান্ডিং, পানি, আর লটিক হলো চলমান। হ্যাঁ, স্ট্যান্ডিং ওয়াটার বডি যেটা, মানে স্ট্যাগনেন্ট ওয়াটার বডি, মানে স্ট্যান্ডিং ওয়াটার বডি যেটা, সেটা হচ্ছে ল্যান্টিক, আর লটিক হচ্ছে ফ্লোয়িং ওয়াটার বডি, তাই না? ফ্লোয়িং। আর এখানে বলতেছি, এখানে আমরা ডিরেক্টলি আমরা ল্যান্টিক লটিং এ আসতেছি না, এখানে মূলত হচ্ছে যে আমরা বাউন্ডারিটাকে কাউন্ট করেছি, ক্লোজ এন্ড ওপেন ওয়াটার বডি। ঠিক আছে, এটাকে তুমি আবার ল্যান্টিক লটিক এর মধ্যেও ফেলাতে পারো। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ওই ল্যান্টিক লটিকের ওইটা হচ্ছে ইকোসিস্টেম বেসড ক্লাসিফিকেশন। আমরা এখানে ক্লাসিফিকেশন পড়ছি না, আমরা এখানে ওয়াটার বডি টাইপসটা পড়ছি মূলত। আমরা এখানে মূলত ইনল্যান্ড ওয়াটার বডি যে আছে বাংলাদেশে, সেই ইনল্যান্ড ওয়াটার বডি গুলা দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্লোজ ওয়াটার বডি, একটা হচ্ছে ওপেন ওয়াটার বডি। ঠিক আছে, এই তোমরা কি বুঝছো? স্যার এই 3 নম্বর চ্যাপ্টারে স্যার ইম্পর্টেন্ট বললেন, স্যার আইলাম কেন ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কোনটা? এখানে একটা ইম্পর্টেন্ট বললেন স্যার পড়ার জন্য, সেটা হচ্ছে এখানে এখন, হ্যাঁ, এটা যে কোনো দেখবা তোমাদের শিটে কোশ্চেন নাও থাকতে পারে, হয়তোবা প্রশ্নটাও নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে ধরো দেখার বলা হলো যে why nylon is called ideal fishing twine, ঠিক আছে, কেন বলা হয়, তারপরে এই ব্যাখ্যা দেওয়ার জন্য তোমাকে এই পয়েন্টগুলো লিখতে হবে আর কি। তারপরে আমাদের নেক্সট যেটা আমরা এখন পড়বো ফাইবার, মানে আমরা যে কোনো এই যে ফিশিং পয়েন্ট, তোমাদের আসলে এই ক্লাসটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, বুঝছো? এটা যেমন আমরা একটা ফাইবার চিনার বিষয় আছে এখানে। ফাইবার
ইউনিট অফ ফিশিং টয়েন, এটা হইতে পারে মনো আর মাল্টিফিলামেন্ট। ফাইবার মানে হচ্ছে কি, এই যে তোমরা সুতা, কোন একটা সুতা খুলে একবার যে স্মলেস্ট যে ইউনিটটা সেটা হচ্ছে ফাইবার। কোন একটা সুতার যে স্মলেস্ট যে ইউনিটটা সেটা হচ্ছে ফাইবার। দেখবে সুতা কোন একটা খুলে অনেক সুতাগুলো দেখবে তো একটা সুতা একটা পেঁচানো থাকে, 2-3টে সুতা মিলে একটা সুতা হয়, কিন্তু এটা যে স্মলেস্ট যে ইউনিটটা ফেদারের মতো একটু ইয়া টাইপের, সেটা হচ্ছে ফাইবার। তারপর ইয়ার্ন হচ্ছে ইট ইজ কন্টিনিউয়াস স্ট্র্যান্ড অফ ফাইবার, মানে ফাইবারের কয়েকটা ফাইবার মিলে একটা ইয়ার্ন হয়, এটা বলেছে। তারপরে ইয়ার্ন হচ্ছে দুই ধরনের, স্ট্যাপল ইয়ার্ন আর কন্টিনিউয়াস ফিলামেন্ট। ফিলামেন্ট দুই ধরনের হয়, স্ট্যাপল আর কন্টিনিউয়াস। এখানে বোঝার বিষয় হচ্ছে এইটা, এই ছবিটা দেখো, যেমন একটা দড়ি, যদি আমি খাঁটি বাংলায় বলি, একটা দড়ির মধ্যে একটা দড়ির অনেকগুলো যে স্মলেস্ট ইউনিটটা থাকে সেটাকে বলা হয় ফাইবার। আর এই কয়েকটা ফাইবার যখন একসাথে টুইস্ট করা হয় সেটাকে বলা হয় ইয়ার্ন। আর এই কয়েকটা ইয়ার্নকে যখন টুইস্ট করা হয় সেটাকে বলা হয় স্ট্র্যান্ড। আর কয়েকটা স্ট্র্যান্ডকে যখন টুইস্ট করা হয় তখন সেটাকে বলা হয় টয়েন। আবার এই কয়েকটা টয়েনকে যখন টুইস্ট করা হয় তখন সেটাকে বলা হয় কর্ড। দেন ফাইনালি কয়েকটা কর্ডকে যখন টুইস্ট করা হয় তখন সেটাকে বলা হয় ক্যাবল অথবা রূপ, দড়ি। যেমন এখানে দেখো নিচের ছবিতে প্রথমে একটা ইয়ার্ন, ধরো আমি তোমাদেরকে দেখাই, যেমন এটা হচ্ছে একটা ইয়ার্ন, এই একটা ইয়ার্নের যে স্মলেস্ট যে কোনো একটা ইউনিট সেটা হচ্ছে ফাইবার। এই কয়েকটা ইয়ার্ন যখন টুইস্ট হয়েছে সেটাকে বলা হয় এটা একটা ইয়ার্ন, এই কয়েকটা ইয়ার্ন যখন একসাথে টুইস্ট হয়েছে সেটাকে বলা হয় স্ট্র্যান্ড। যেমন এটা একটা স্ট্র্যান্ড, এরকম কয়েকটা স্ট্র্যান্ড যখন একসাথে টুইস্ট হয়েছে সেটাকে তখন ওরা রোপ বলতেছে, অথবা সেটাকে টয়েনও বলা যায়। হ্যাঁ, টয়েনও বলা যায়, মেইনলি টয়েনও বলা যায়। টয়েন মানে এখানে আমরা মূলত টয়েনে পড়বো, রোপ, কর্ড, কেবল সেগুলো আমরা এখানে পড়বো না। জাস্ট আমাদের এই ইউনিট গুলা খুব ইম্পর্টেন্ট। যেমন ফাইবার কখন হয়, ফাইবার হচ্ছে স্মলেস্ট ইউনিট, আর কয়েকটা ফাইবার মিলে হবে একটা ইয়ার্ন, আর কয়েকটা ইয়ার্ন মিলে হবে একটা স্ট্র্যান্ড। এরকম করে তোমাদের হাতে কলমে দেখালে এটা আরো ক্লিয়ার। হ্যাঁ স্যার, কর্ড কোনটা স্যার? কর্ড, CORD, কর্ড। হ্যাঁ, কর্ড এটাকে, এই যে এই কয়েকটা রোপ মিলে দেখবে তো আরো মোটা একটা ইয়ে হবে, সেটাকে বলা হয় কর্ড, অথবা সেটাকে রোপ নামেও বলা হয়। বিশেষ করে তোমাদেরকে জানতে হবে যেটা প্রথম তিনটা, ফাইবার, ইয়ার্ন, স্ট্র্যান্ড। এরপরের গুলা তোমার কেউ টয়েন বলে, কেউ কর্ড বলে, কেউ কেবল বলে, কেউ রোপ বলে, কিন্তু মূলত হচ্ছে এই প্রথম তিনটা, ফাইবার, ইয়ার্ন, স্ট্র্যান্ড। ফাইবার, ইয়ার্ন, স্ট্র্যান্ডের পরে, যেমন স্ট্র্যান্ড হওয়ার পরে সেটাকে টয়েন বলতেছে, মানে কয়েকটা স্ট্র্যান্ড মিলে টয়েন হয়েছে। যেমন যদি শুধু এই ইউনিটটা স্ট্র্যান্ড ইউনিটটা যদি শুধু থাকতো তখন সেটাকে তুমি দড়ি বলতে পারতা। যেমন এটা একটা চিকন একটা দড়ি, মানে যদি বাংলা ভাষায় বলি চিকন একটা রোপ, তাই না? প্রথম তিনটা বিষয় জানো, পরেরগুলার নাম বিভিন্ন রকম হইতে পারে। স্যার, তাহলে ফাইবার যে এককটা, এটা তাহলে কার একক হিসেবে আমরা বলবো? ফাইবার হচ্ছে ইয়ার্নের একক। ইয়ার্নের একক, আচ্ছা। ঠিক আছে, ওকে। তাহলে আমার এই ফাইবার গুলো বিভিন্ন ডিরেকশনে টুইস্টেড হয়ে থাকে। মূলত দুইটা ডিরেকশনে হয়ে থাকে, একটা হচ্ছে জেড ডিরেকশনে আর একটা হচ্ছে এল ডিরেকশনে। তো শব্দ হচ্ছে অনেক। ও আচ্ছা আচ্ছা, এলা তুমি তোমার নেট যখন অন্যদিন তোমার আজকে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি আজকে নোট ডাউন করে রাখো, আর না যখন আমাদের ওয়েদার ভালো থাকবে কোনো একদিন তুমি আমাকে জিজ্ঞেস করো, তখন আমরা চেষ্টা করবো আনসার করার জন্য। এখন একটু শোনার চেষ্টা করো। ওকে, তাহলে মানে আমাদের এই টয়েনের ডিরেকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে এস ডিরেকশন আর একটা হচ্ছে জেড ডিরেকশন।
জেড ডিরেকশনটা কিভাবে হয় এস ডিরেকশনটা কিভাবে হয় ছবিতে আছে, তারপরে এখানে লেখা আছে যেটা ক্লকওয়াইজ হবে সেটা হচ্ছে জেড ডিরেকশন, ঘড়ির কাঁটার দিকে যেটা যাবে সেটা হচ্ছে জেড ডিরেকশন। আর এস ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে এস ডিরেকশন। রোপগুলা এই দুইটা ডিরেকশনে টুইস্টেড হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আছে আমাদের নাম্বারিং সিস্টেম। আমাদের বিশেষ করে এই রোপগুলাকে আমরা বিভিন্ন ভাবে নাম্বারিং করে কাউন্ট করে থাকি। সেটা মূলত নাম্বারিং সিস্টেমটা মূলত হচ্ছে লেন্থ এন্ড ওয়েট, কোন একটা লেন্থ ওয়েট রিলেশনশিপ অফ এ পার্টিকুলার পিস অফ ইয়ার্ন। কোন একটা ইয়ার্নের লেন্থ ওয়েট রিলেশনশিপকে বলা হয় নাম্বারিং সিস্টেম অথবা কাউন্টিং সিস্টেম। এটা তো খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ এগুলা তোমার এই যে কিছুক্ষণ আগে যেগুলো পড়ালাম ইয়ার্ন, স্ট্যান্ড, তারপরে জেড ডিরেকশন, এস ডিরেকশন, তারপর নাম্বারিং সিস্টেম, এগুলো বেসিক জিনিস, এগুলো তোমাদের যে কোনো জায়গায় লাগবে। তো এখানে নাম্বারিং সিস্টেমটা মূলত হচ্ছে রিলেশনশিপ বিটুইন লেংথ এন্ড ওয়েট অফ এ পার্টিকুলার পিস অফ ইয়ার্ন। কোন একটা ইয়ার্নের লেংথ ওয়েট রিলেশনশিপটাই হচ্ছে যে নাম্বারিং সিস্টেম। সেটাকে মাস পার ইউনিট, মাস ইউনিট পার লেংথ হিসাবে কাউন্ট করা যায়, লেংথ পার ইউনিট হিসাবে কাউন্ট করা যায়। মানে একটা হচ্ছে ডাইরেক্ট, তো নাম্বারিং সিস্টেম দুই ধরনের, ডাইরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তোমরা একটু জাস্ট ওয়েট করো, আমার ল্যাপটপে চার্জ নাই, একটু চার্জারটা লাগিয়ে দিই। কয়টা বাজে? স্যার 47। আচ্ছা, তাহলে আর 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিটে এই টপিকসটা শেষ করে দেন তোমাদের ছুটি তোমাদের। ওকে, নাম্বারিং সিস্টেম হয়েছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নাম্বারিং সিস্টেম আর একটা হচ্ছে ইনডাইরেক্ট নাম্বারিং সিস্টেম। ডাইরেক্ট যেটা, সেখানে লেন্থটা নির্দিষ্ট থাকবে, একটা নির্দিষ্ট লেন্থের কতটুকু ওজন কত গ্রাম, সেটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম। কোনো একটা আমি যদি টয়েন বলি, কোন একটা দড়ি বলি, কোন একটা রোপ বলি, কোন একটা দড়ি বা রোপ টয়েনের যে নির্দিষ্ট লেন্থের, ধরো 100 মিটার একটা লেন্থের ওয়েট কত গ্রাম, সেটাকে মানে আমি এখানে লেন্থটা নির্দিষ্ট থাকবে, সেই লেন্থটা কত গ্রাম। একটা লেন্থ ধরো 9000 মিটার, 9000 মিটার একটা দড়ি, সেই দড়িটার ওজন কত গ্রাম সেটা হিসাব করা হয়েছে যে তোমার ডাইরেক্ট সিস্টেম। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। এখানে লেন্থটা তোমার নির্দিষ্ট থাকবে, লেন্থটা নির্দিষ্ট থাকবে, সেটাকে বলা হয় ডাইরেক্ট ইয়ার্ন নাম্বারিং সিস্টেম। আর ইনডাইরেক্ট হচ্ছে সেখানে হচ্ছে ওয়েটটা নির্দিষ্ট থাকবে আর লেন্থটা তোমার ভেরি করবে, ঠিক আছে। ওয়েটটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে, লেন্থটা ভেরি করবে, তাই না? দুইটা বুঝে গেছে? এই জাস্ট দুইটা কথা বুঝে গেলে তারপরে এই নাম্বারিং সিস্টেম শেষ, ঠিক আছে। ওকে, যেমন এই নাম্বারিং সিস্টেম গুলা এই ডাইরেক্ট কাউন্টে এখানে আমরা অলরেডি বলে ফেলেছি, এটা একটা ইকুয়েশন দ্বারা ইয়ে করা হয়। তারপরে এই ডাইরেক্ট নাম্বারিং সিস্টেমে আরো কয়েকটা টাইপ আছে, যেমন ডেনিয়ার সিস্টেম, ট্যাক্স সিস্টেম, লিনিয়ার সিস্টেম। আমরা মেইনলি ডেনিয়ার আর ট্যাক্স সিস্টেমটাই ইউজ করা হয়, লিনিয়ার সিস্টেম আমরা অত একটা ইউজ করি না। ডেনিয়ার সিস্টেম মানে হচ্ছে এখানে একটা 9000 মিটার একটা দড়ির, 9000 মিটার একটা দড়ির ওজন কত গ্রাম, 9000 মিটার কোন একটা দড়ির ওজন কত গ্রাম হিসাব করার নাম হচ্ছে ডেনিয়ার সিস্টেম। আর ট্যাক্স সিস্টেম মানে হচ্ছে 1000 মিটার একটা দড়ির ওজন কত গ্রাম, সেটা হচ্ছে ট্যাক্স সিস্টেম। তোমরা কি বুঝতে পেরেছো ডেনিয়ার সিস্টেম এবং ট্যাক্স সিস্টেম কি? জি স্যার, একটা 1000। যেমন পরীক্ষার মধ্যে তোমাদের থাকতে পারবে যেমন 30D, এটাকে ব্যাখ্যা করো,
অথবা 50D এটাকে ব্যাখ্যা করো। 50D মানে কি? মানে হচ্ছে 9000 50 মিটার। ডেনিয়ার 50D মানে হবে 50D মানে হচ্ছে 50 ডেনিয়ার, মানে হচ্ছে 9000 মিটার ইয়ানের ওয়েট 50 গ্রাম। 50 ঠিক আছে? আর ট্যাক্স সিস্টেমে ধরো 100 ট্যাক্স মানে হবে কি? 1000 মিটার ইয়ানের ওয়েট হচ্ছে 100 গ্রামস, এটা হবে 100 টেক্স যেটা। ওকে, দেন এটা স্যার হ্যাঁ, স্যার মিটার যদি 9000 বা 1000 না হয়ে মানে অন্য কোনো মিটার হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে ওজন মানে বের করবো সেটাকে দড়ির? তোমাকে তখন মিটারে কনভার্ট করে নিতে হবে। মানে লেন্থটা তুমি কি হয় মিটারে, লেন্থ তো সেন্টিমিটারে থাকবে, লেন্থ তোমার এখানে রূপের ক্ষেত্রে তোমার লেন্থ কি বা লেন্থ তো নরমালি লম্বাটা ইয়া করা হয়, মেজার করা হয়। সেটাকে তুমি কিভাবে করবা? ধরো কিলোমিটারে করবা, আর না হয় মিটারে করবা। মানে যে সামহাও যে কোনো একটা ইউনিটে এনে মিটারে কনভার্ট করে নিবা, অথবা 1000 মিটারে দিয়েও কাউন্ট করতে পারো, 9000 মিটারে দিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমার তখন ওয়েট যতটুকু আসে। ধরো ধরো স্যার একটা যদি হচ্ছে দড়ির লেন্থ যদি 2000 মিটার হয়, তাহলে তখন কি এই সেম সূত্রটাই হচ্ছে অ্যাপ্লাই করব? 2000 হলে তুমি ইয়া 2000 হলে তুমি 1000 মিটার, 2000 মিটার আছে, তুমি 1000 মিটার তখন একটা ট্যাক্স 2 ট্যাক্স হয়ে যাবে। মানে স্যার 1000 এটার একক 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 কি হবে গ্রামেই স্যার? হবে, একক তো গ্রামেই হবে। ওয়েট তুমি তো এখানে কাউন্ট করবা ওয়েটটা, বুঝছো? তাহলে সেখানে তখন তোমার সেখানে 1000 মিটার ইয়ার্নের হিসাবটা আসবে তোমার। তখন ধরো তোমার 2000 মিটার ধরো আসলো তোমার কত, ধরো 30 গ্রাম আসলো, তার মানে সে 1000 মিটার ইয়ানটার ওজন হবে তখন 15 গ্রাম। এটা অর্ধেকটা যদি কাউন্ট করি, দ্যাট মিনস তখন 15 গ্রাম। কারণ দড়িটা তো একই সাইজে তৈরি হবে, কারণ 1000 মিটার দড়িটা তো এই দড়িটার মাঝখানে তো আর কোনো মানে একই শেপে থাকবে। ধরো 2000 মিটার দড়ি বলো অথবা 10,000 মিটার দড়ি বলো, সেখানে তো আর কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে তোমার মানে সেটাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার এখানে স্যার 9000 আর 1000 কি ফিক্সড থাকবে সবসময়? হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা একটা সিস্টেম আর কি। কারণ অনেক ধরনের সিস্টেম আছে না, কেউ এক একজন এক একটা। তোমার বা দড়ির মধ্যে গায়ের মধ্যে লেখা থাকবে 30D এত ট্যাক্স। কোন একটা দড়ি ডেনিয়ার সিস্টেমও কাউন্ট করা থাকতে পারে, ট্যাক্স সিস্টেমও করা থাকতে পারে, লিনেন সিস্টেমও করা থাকতে পারে। ঠিক আছে? অথবা ইনডাইরেক্ট সিস্টেমেরও আরো অনেকগুলো নাম আছে। যেমন দেখো এখানে আসো, এগুলো সব ডাইরেক্ট সিস্টেমের প্রসিডিওর। যেমন কোন একটা ডেনিয়ার সিস্টেমে 9000 মিটার, ট্যাক্সে এসে যা 1000 মিটার, ডি ট্যাক্সে এসে যা 10,000 মিটার, মিলি ট্যাক্সে এসে যা 1000 মিটার, কিলো ট্যাক্সেও 1000 মিটার, গ্রিস্ট এসে যা 1440 ইয়ার্ড, তারপর সিল্ক কাউন্ট এসে যা 1000 ইয়ার্ড, মানে 1000 গজ। এরকম অনেকগুলা সিস্টেম থাকে, মেইনলি বেশিরভাগ ইউজ হয় ওই প্রথম দুইটা আর কি, বুঝছো? এরকম 7টা সিস্টেম আছে। স্যার তার মানে 30D দিয়ে আমরা হচ্ছে 9000 গুণ 30 ভাগ মিটারটা কি দেয়া থাকবে স্যার? জি মিটার। যদি উল্লেখ থাকে, ডি উল্লেখ থাকবে, বুঝছো? ডি উল্লেখ থাকবে অথবা ট্যাক্স উল্লেখ থাকবে। ডি উল্লেখ থাকলে বুঝতে হবে যে এটা দড়ির সাইজের 9000 মিটার। তোমাকে এখন শুধু ইয়াটা ওয়েটটা বার করতে হবে কাউন্ট করে, এটাই, বুঝছো? এখানে তো তোমার ডেনিয়ার ডাইরেক্ট সিস্টেমে তো তুমি তোমার লেন্থ তোমার জানা থাকবে। ডাইরেক্ট সিস্টেমে কি হবে, লেন্থ তোমার জানা থাকবে, ওয়েট তোমাকে বের করতে হবে। জি স্যার। আর ইনডাইরেক্ট সিস্টেমে মানে হচ্ছে কি, তোমার ওয়েট জানা থাকবে, লেন্থ বের করতে হবে। ওইটাতে তখন ওইটাতে চলে যাবে। তুমি যেটা বলছো যদি তোমার লেন্থ জানতে হয় সেখানে তুমি ইনডাইরেক্ট সিস্টেমে যাবা, আর যদি ওয়েট জানতে হয় তোমাকে ডাইরেক্ট সিস্টেমে আসতে হবে। বুঝতে পারছো তোমরা? জি স্যার।
ওকে, তাহলে না হয় আমরা ইনডাইরেক্ট সিস্টেমটা আগামীকাল পড়ি, যেহেতু আজকে এখানে একটু কনফিউশন আছে, আজকে এটা একটু ভালো করে বুঝো, দেন আমরা নেক্সট ক্লাসে ইনডাইরেক্ট সিস্টেমটা পড়ি। তাহলে এটা একটু যখন এটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকবে তখন আমরা ইনডাইরেক্ট সিস্টেমটা আমরা, যেমন ইনডাইরেক্ট সিস্টেমে তো আমি অলরেডি বলেছি, যেটা আমরা এখানে ফিক্স থাকবে আমাদের কি স্যার ওয়েট ফিক্স ওয়েট ফিক্স থাকবে, আমরা এখানে লেন্থটা কাউন্ট, তাই তো? এটা তো মানে এখানে অনেকগুলা নিয়ম আছে। ইংলিশ কটন কাউন্ট সিস্টেম, এটা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি ইউজ হয় ইংলিশ কটন কাউন্ট সিস্টেম। এখানে হচ্ছে কোনো একটা দড়ি, কোনো একটা নির্দিষ্ট ওজনের একটা দড়ির নির্দিষ্ট ওজনে, ধরো 1 পাউন্ড ওজনের, 1 পাউন্ড ওজনের একটা দড়ি, 1 পাউন্ড ওজনের ধরো একটা দড়ি কতটুকু লেন্থ তার, সেটা আইডেন্টিফাই করা, সেটা মেজার করার নাম হচ্ছে কটন কাউন্ট সিস্টেম। 1 পাউন্ড ধরো একটা দড়ির একটা কি বলবো সেটাকে, কি বলি, একটা ইউনিট, ধরো একটা দড়ির একটা বক্স আছে সেটা 1 পাউন্ড, ধরো দড়ির একটা বক্স আছে সেটা 1 পাউন্ড। ওই 1 পাউন্ড ওজনের দড়িটা কতটুকু লম্বা সেটাকে ক্যালকুলেট করার নামই হচ্ছে ইংলিশ কটন কাউন্ট সিস্টেম। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। মানে হইছে আমরা তো নরমালি জানি ইনডাইরেক্ট সিস্টেম মানে হইছে আমার ওয়েটটা আমার নির্দিষ্ট থাকবে, সেই জায়গাতে আমাকে লেন্থ বের করতে হবে, তাই না? জি আর ইংলিশ কটন কাউন্টের মানে হচ্ছে কোন একটা দড়ির নির্দিষ্ট একটা দড়ি যার ওজন 1 পাউন্ড একটা ওজন, মানে ইংলিশ কটন কাউন্ট করে পাউন্ড হিসাবে। হ্যাঁ, 1 পাউন্ড একটা দড়ির 1 পাউন্ড ওজনের একটা দড়ির লেন্থ কতটুকু সেটা বের করতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, মূলত ওইটা এটার উল্টাটা। জাস্ট অপোজিট, এখানে তোমার অন্য তেমন কিছু না, জাস্ট অপোজিট, একটা আরেকটার অপোজিট। যেমন অনেক সময় মানে তোমরাই যখন কোশ্চেন করেছো যে সব সময় কি আমরা ওয়েট দেখবো কিনা, অনেক সময় আমরা লেন্থও দেখবো, তাই না? তো এখানে আরো কয়েকটা নিয়ম আছে, মেট্রিক কাউন্ট, তারপরে ওয়ারস্টেড কাউন্ট। মেইনলি আমরা মনে রাখবো ইংলিশ কটন কাউন্ট সিস্টেমটা। হ্যাঁ, মেট্রিক কাউন্টে যেটা হচ্ছে মানে 1 কেজি ওয়েটের, এটা হচ্ছে মেট্রিক কাউন্ট, মানে মেট্রিক সিস্টেম মানে তো কেজিতে, তাই না? দ্যাট মিনস হচ্ছে 1 কেজি ওজনের 1 কেজি ওজনের একটা দড়ির মানে যদি গোলা বলি অথবা এটা কি বলি, একটা ইউনিট, ধরো একটা বক্স দড়ির বক্সের ওজনে 1 কেজি, 1 কেজি বক্সের একটা ওজনের দড়ির সেটা লেন্থ কতটুকু সেটা বের করা হয়েছে যে মেট্রিক কাউন্ট। পাউন্ড যখন বলবো সেটা হচ্ছে ইংলিশ কটন কাউন্ট, মেট্রিক কাউন্ট যখন বলবো সেটা হচ্ছে কেজিতে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এটা হয়ে গেছে। তোমরা একটু পড়ো, পড়ে তারপরে নেক্সট ক্লাসে যদি এখানে আবার কোনো কনফিউশন থাকে দেন আমাকে জানাবে, আমি আর যাব না। ডাইরেক্ট সিস্টেম আর ইনডাইরেক্ট সিস্টেমে যেহেতু একটু কনফিউশন বুঝার বিষয় আছে, তোমরা একটু পড়ো, আমি আজকে শীটটা তোমাদেরকে দিয়ে দিব। দেন নেক্সট ক্লাসে তোমাদের জন্য যদি কনফিউশন কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আনসার দেওয়ার জন্য। স্যার ডিরেক্ট সিস্টেমে কোনটা বেশি ইউজ করা হয়? ডিরেক্ট সিস্টেমে নরমালি ড্যানিয়েল সিস্টেম ইউজ করা হয়, মাঝে মাঝে আবার ট্যাক্স সিস্টেমও ইউজ করা হয়। হ্যাঁ, আর ইনডাইরেক্ট সিস্টেমে মেইনলি ইংলিশ কটন কাউন্ট সিস্টেমে ইউজ করা হয়। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার, তাই না? জি স্যার। ওকে, তাহলে বৃহস্পতিবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বৃহস্পতিবার আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে আমি এই শীটটা দিয়ে দিব আজকে, দেন তোমরা এটা পড়াশোনা করো, আর এরপর যদি কোনো কোশ্চেন রেজ করে দেন সেটাকে তোমরা পয়েন্ট আউট করো, দেন আমরা ক্লাসে আলোচনা করব। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, তবে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।